শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে কয়েকটা কথা বলছি। শান্তনুর খুবই আগ্রহ আমার সম্বন্ধে প্রথমে কয়েকটা কথা বলার। আমি জন্মসূত্রে বিষ্ণুপুরের লোক, মানে এখানেই জন্মেছি। তো তারপর আমি অনেকেই হয়তো আমার পরিবারকেও চেনেন, কারণ আমার চেয়েও আমার মা অনেক বেশি পরিচিত ছিলেন, কারণ যেহেতু উনি পরে বিষ্ণুপুর হাসপাতালে কাজ করেছিলেন। তো আমি বিষ্ণুপুর হাই স্কুলে পড়াশোনা করেছি এবং বিষ্ণুপুর হাই স্কুল থেকে 1965 সালে পাশ করি এবং 65 সালে পাশ করার পর আমি কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ভর্তি হই। তখন কলকাতায় তো কোনোদিন যাইনি, সুতরাং সেই সমস্যায় কিছু অসুবিধা ফেস করেছি। তবে শেষ পর্যন্ত তখনকার দিনে আমাদের বাঁকুড়ার একজন মন্ত্রী মশাই ছিলেন জগন্নাথ কোলে। সেই জগন্নাথ কোলের সাথে আমার যোগাযোগ হয়। তিনি আমাকে ডক্টর বিধান রায় একটি গ্রাম অঞ্চল থেকে যে সমস্ত ভালো মেধাবী ছাত্র কলকাতায় আসে তাদের পড়াশোনার জন্য একটি ছাত্রাবাস করে দিয়েছিলেন। তার নাম ছিল বিধান ছাত্রাবাস। তো সেই বিধান ছাত্রাবাসে আমি থাকার সুযোগ পেয়েছিলাম। তবে দুর্ভাগ্যের বিষয়, বিধান ছাত্রাবাস 2 বছর চললেও তারপর 3য় বছর সেটা উঠে গেল। তখন আবার সমস্যায় পড়লাম। যাই হোক, আমার কিছু মাস্টার মশাই আমাকে সাহায্য করে 3য় বছরটা আমি প্রেসিডেন্সি কলেজ শেষ করলাম, করে কলকাতাতে MA পাশ করলাম। কলকাতায় MA পাশ করার কয়েকদিনের মধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয় আমার রেজাল্ট দেখে, আমি হায়ার সেকেন্ডারি থেকে বরাবর স্ট্যান্ড করে গেছি, এটা দেখে আমাকে 7 দিনের মধ্যেই আমাকে তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে যোগদান করতে বলেছিলেন। সেটা আমার পরিবারের পক্ষে খুব সাহায্য হয়েছিল এবং তারপর কলকাতায় পড়াশোনা করতে, এই কলকাতায় পড়াতে শুরু করি। এর মধ্যে আমার হায়ার সেকেন্ডারি রেজাল্ট দেখে খবরের কাগজে বিষ্ণুপুরের তৎকালীন যে SDO ছিলেন তিনি আমার কাছে ডেকে পরিচয় করেন এবং পরিচয় করে যখন জানেন যে আমার ভাই বোনেরাও পড়াশোনায় ভালো কিন্তু আমাদের পরিবারের অবস্থা খুব খারাপ, তিনি তখন আমার মায়ের একটি চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্টে ট্রেনিং দিয়ে আমার মাকে একটি নার্সের চাকরির ব্যবস্থা করে দেন। সেই সূত্রে আমার মা বিষ্ণুপুর শহরে খুব ঘুরতেন, সেই সূত্রে আমার মাকে অনেকেই চেনেন। তো যাই হোক, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে 5 বছর পড়িয়ে তারপর আমেরিকার রচেস্টারে স্কলারশিপ পেয়ে সেখানে PhD করতে যাই। রচেস্টার হচ্ছে সেই জায়গা যেখানে কোডাক কোম্পানির হেড অফিস, জেরক্স কোম্পানির হেড অফিস, এই হচ্ছে রচেস্টার শহর। সেই PhD হওয়ার আগে আমার PhDর বিষয়বস্তু জেনে আমি চাকরির কোনো চেষ্টাই করিনি, অথচ আমাকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি নামকরা বিশ্ববিদ্যালয় প্রায় টানতে টানতে নিয়ে গিয়ে সেখানে চাকরি দিয়ে ফেলে। তো আমি সেটা খানিকটা মানে ইচ্ছার বিরুদ্ধেই সেই চাকরিটা আমি নিয়ে তারপরে কিন্তু আমার প্রতিজ্ঞা মতো কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসি। কিন্তু দুঃখের বিষয়, কলকাতা বিশ্ববিদ্যালয় আমাকে দেখলাম আর তখন চায় না।
তখন কিছু রাজনৈতিক পটভূমি পাল্টে গেছে, তারা রাজনৈতিক মনোভাবাপন্ন লোককে নিতেই ব্যস্ত। সুতরাং আমি মনের দুঃখে আবার আমেরিকায় ফিরে যাই, এবং আমেরিকায় ফিরে যাওয়ার সময় আমার অনেক অধ্যাপক, আমার শিক্ষক মশাই যারা ছিলেন, তারাও দুঃখ পেয়েছিলেন যে সমর নিজের দেশ ছেড়ে যেতে চায়নি, ওকে যেতে হলো। তো এই খবরটা জানার পর আমার একজন মাস্টার মশাই ছিলেন, অধ্যাপক অম্লান দত্ত। তিনি বিশ্বভারতীর যখন উপাচার্য হয়েছিলেন, উনি আমাকে একটি চিঠি লিখে জানালেন যে তুমি কি বিশ্বভারতীতে আসতে চাও। তো আমি তার চিঠির উত্তর দেওয়ার ফলে আমি বিশ্বভারতীতে এসে জয়েন করি। আমেরিকার এতটা আকর্ষণ ছেড়ে দিয়ে আমি যে চলে এসেছিলাম তাতে অনেকেই আশ্চর্য হয়েছিল, এদেশে এবং সে দেশে। তবু আমি চলে এসেছিলাম, কিন্তু বিশ্বভারতীতে এসে আমি প্রচণ্ড সমস্যায় পড়েছি। আমার বিরুদ্ধে অনেক কমপ্লেন হয়েছে, ভারতের পার্লামেন্টে পর্যন্ত আমার বিরুদ্ধে কমপ্লেন হয়েছে। সেগুলোর আমি খুব বলিষ্ঠ জবাব দিয়েছি। যারা কমপ্লেন করেছেন তারা দ্বিতীয়বার কমপ্লেন করার সাহস পাননি। কিন্তু তারপর আমি কেন্দ্রীয় সরকারের কৃষি মন্ত্রক, তারা চাইছিলেন আমি যেন বিদেশে ফিরে না চাই। তাদের অনুরোধে আমি তখন আহমেদাবাদে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদে 1990 সালে চলে যাই। সেখানে বাকি 23টা বছর কাটিয়ে রিটায়ার হওয়ার পর আমি আবার বিষ্ণুপুরে ফিরে আসি, মানে আমার জন্মভূমিতে ফিরে আসি। আমি মোটামুটি নিজের ঘরেই থাকি, একটু আধটু পড়াশোনা করি, কিছু লেখার চেষ্টা করি। এর মধ্যে জানি না এরা কি করে আমার খোঁজ খবর পেল। এরা আমাকে 15ই আগস্ট আপনারা জানেন যে আমাকে ডেকে নিয়ে গেল। তারপর এদের সাথে আমার পরিচয়, এদের কাজকর্ম দেখে আমার খুব ভালো লাগলো যে যারা বয়স্ক মানুষ তাদের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে, কিন্তু সেই প্রতিভাগুলো আমাদের দেশ ব্যবহার করতে জানে না। এরা একটা প্রচেষ্টা নিয়ে তাদের মধ্যে যে প্রতিভা লুকিয়ে আছে সেইটাকে একটুকু নাড়াচাড়া যাতে করা যায়, তাদেরকে যাতে সচল রাখা যায়, তাদের থেকে কিছু সুখ শান্তি আনন্দের তৈরি করা যায়, এই যে চেষ্টাটা করছে এটা আমার খুব ভালো লেগেছে। তবে 75 পেরিয়ে যাওয়ার পর এখন আর, আগে আমি খুব ভালো হাঁটতে পারতাম, এখন আর সেটা পারি না। ফলে ওই টোটো বা এই সমস্ত করে আমাকে যাতায়াত করতে হয়। তো আমি কথা দিয়েছিলাম যে আজকে আমি আসব। তার একটা বড় আকর্ষণ এই নদী, কারণ আমার জীবনে মনে হয়েছে যে ভারতবর্ষের প্রতি গ্রামে একটা করে বোধহয় নদী থাকা ভালো। নদী পাশে থাকলে মানুষের মন অনেক বেশি সচল হয়ে যায়, অনেক বেশি উন্মুক্ত হয়, যে কারণে ছোটখাটো হলেও নদী বা জলের ধারা থাকলে আমি সেটাকে খুব পছন্দ করি। তো এটা হচ্ছে আজকে পর্যন্ত এখানে পৌঁছানোর কারণ আর কি। তো শান্তনু আমাকে যে বিষয়টা নিয়ে কিছু কথা বলতে বলেছে সেটা হচ্ছে আমার সাথে ডক্টর কালামের যে সান্নিধ্য ঘটেছিল, সেই সান্নিধ্য সম্বন্ধে দু চার কথা একটু বলবো। ডক্টর কালাম তো অনেক বড় মাপের লোক। উনি, তখন ওনার সাথে আমার কোনো পরিচয় হয়নি। উনি আমাদের IIM আহমেদাবাদে কনভোকেশন অ্যাড্রেস করতে এসেছিলেন, আমার মনে আছে। তখন আমার সাথে পরিচয় হয়নি। তো ন্যাচারালি ওনার সম্বন্ধে আমার একটা প্রবল আগ্রহ ছিল। আমি দু একটা কথা বলে ফেলি ব্যাকগ্রাউন্ডটা।
আমার মনে আছে উনি সেদিন বলতে গিয়ে, কনভোকেশন অ্যাড্রেস বলতে গিয়ে উনি একটা ছোট্ট গল্পের কথা বলেছিলেন। সেটা হচ্ছে এই, যে কোনো একটা জায়গায় গিয়ে তিনি দেখেছিলেন যে সেখানকার বাচ্চা মেয়েগুলো হাসছে না। তো ওনার মনে এটাই দুঃখ ছিল, এই বাচ্চা মেয়েগুলো হাসছে না কেন। তার মানে ভারতবর্ষের তখন উনি প্রেসিডেন্ট, উনি যারা দর্শকের সিটে বাচ্চা মেয়ে কটা বসে আছে তাদের মুখের দিকেও নজর রেখেছেন, এবং তারা যে হাসছে না সেটাও তিনি লক্ষ্য করেছেন। গিয়ে তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করেছেন কেন, কি দুঃখের জন্য তাদের মনটা এত বিষণ্ণ। এই যে একটা মানুষের আমি পরিচয় পেয়েছিলাম, যে এত নরম প্রকৃতির একজন মানুষ, সেদিন থেকে আমার একটা মনে খুব প্রবল ইচ্ছে হয়েছিল যে কিভাবে এই মানুষটার আমি কাছে আসতে পারি। সুতরাং আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। দ্বিতীয় আরেকটা কারণ ছিল, সাধারণত আইআইএম আহমেদাবাদের মতো প্রতিষ্ঠানে কনভোকেশনে যিনি অতিথি হয়ে আসেন তারা তো খুব বড় মাপের মানুষ। তারা আমাদের সামনে বক্তৃতা দেওয়ার আগে তাদেরকে আইআইএম এর অধ্যাপকদের সামনে হাজির হতে হয়, দিয়ে তাদের সাথে একটু কথাবার্তা বলে আইআইএম এর অধ্যাপকদের প্রশ্নের উত্তর দিতে হয়। তারপর তারা ওই বক্তৃতা দেওয়ার সুযোগটা পান। কিন্তু সেদিন কি হয়েছিল, ডক্টর কালাম যখন আসছিলেন আহমেদাবাদে, তিনি আগে সুরাট শহরে গিয়েছিলেন। সুরাট শহরে যেখানে ওনার বক্তৃতা ছিল, সেই বক্তৃতা মঞ্চে কাছাকাছি একটি লোককে পাওয়া গেছিল, তার সাথে নাকি বম ছিল। সুতরাং সেই খবরটা পুলিশ জানার পর সেখানে তোলপাড় হয়, এবং তার ফলে ওনার আমাদের এখানে আসতে দেরি হয়, এবং দেরি হওয়ার ফলে ওই আমাদের সাথে যে আধ ঘন্টা 1 ঘন্টার যে আলাপ আলোচনা, সেটাকে বাদ দিয়ে উনি সোজাসুজি কনভোকেশন অ্যাড্রেসে বক্তৃতা দিতে চলে আসেন। কিন্তু বক্তৃতা শেষ হওয়ার পর কালাম সাহেব নিজে বলেন যে আমি কিন্তু আইআইএম এর অধ্যাপকদের সাথে কিন্তু কথা বলার সুযোগ পেলাম না, এটা আমি চাই। আজ রাত্রের ডিনারটা আমি বাদ দেবো, আমি এখনই আইআইএম এর অধ্যাপকদের সাথে কথা বলতে চাই। কথা বলতে চাই একজন বলছেন কে, ভারতবর্ষের প্রেসিডেন্ট। কে তখন বলবে যে না আমরা বসবো না। সুতরাং অধ্যাপকরা বাধ্য হলেন কালাম সাহেবের সাথে বসতে। আইআইএম এর অধ্যাপকেরা সাধারণত আগে প্রশ্ন করেন, আগন্তুক তার উত্তর দেন, কিন্তু এক্ষেত্রে কালাম সাহেবই প্রথম প্রশ্নটা করে বসলেন, এবং এই যে প্রশ্নটা উনি করেছিলেন সেটা আমার সাংঘাতিক ভালো লেগেছিল, সেজন্য এই প্রসঙ্গটা তুলছি। তিনি বলছেন যে আচ্ছা প্রফেসররা, আপনারা তো আপনাদের এই প্রতিষ্ঠানে খুব ভালো ভালো ম্যানেজার তৈরি করছেন, তাদেরকে বিশ্বের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে যাচ্ছে, অনেক পয়সা দিয়ে নিয়ে যাচ্ছে। নিঃসন্দেহে এটা খুব উৎকৃষ্ট কাজ করছেন, দেশের অনেক অর্থ উপার্জনের ব্যবস্থা করে দিচ্ছেন। কিন্তু আমার দেশের আজকে যে চাই, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে উপযুক্ত নেতা, লিডারশিপের। সেই নেতা কেন আপনারা তৈরি করতে পারছেন না? আমার ম্যানেজারের চেয়েও
বেশি দরকার নেতার, সেটা কেন পাচ্ছেন না? এই প্রশ্নটা যখন উনি করলেন, আমাদের আইআইএম এ লিডার তৈরি করার কোনো প্রোগ্রাম নেই, কোনো পাঠ্যক্রম নেই। আইআইএম এর অধ্যাপকেরা 10 মিনিট পেরিয়ে গেল নীরব, সবাই মাথা নিচু করে বসে আছেন। আমি এমনিতেই একটু মুখচোরা মানুষ, আমি আগে ভাগে কিছু বলতে যাই না চট করে। আমিও চুপ করে বসেছি, যদিও আমার মনে একটা উত্তর ছিল, যেটা পরে ওনার সাথে আলাপ হওয়ার পরে আমি উত্তরটা দিয়েছিলাম, কিন্তু আইআইএম এর অধ্যাপকেরা কেউ সেই উত্তরটা দিলেন না। কিন্তু এই যে দেশের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় প্রশ্নটা উনি সাহস করে আইআইএম এর এত বিদ্বান পণ্ডিত অধ্যাপকদেরকে সেই প্রশ্নটা তুলে যে চুপ করিয়ে দিয়েছিলেন, এটা আমার দারুণ ভালো লেগেছিল। তো সেইটার ফলে আমার ওনার সাথে আলাপ করার আগ্রহটা আরো বেড়ে যায়। এরপরে যে ঘটনাটা ঘটে, যে আইআইএম আহমেদাবাদে যারা পড়াশোনায় খুব ভালো তাদেরকে গোল্ড মেডেল দেওয়া হয়, কিন্তু আরেকটা গোল্ড মেডেল দেওয়া হয় যে ছেলেটি পড়াশোনাতে ভালো, ফার্স্ট হয়েছে এমন নয়, ভালো, কিন্তু পড়াশোনার সাথে আরো অন্যান্য বিষয়েও ভালো, মানে অলরাউন্ড ডেভেলপমেন্ট করেছে, যে সেরকম ছেলেকেও গোল্ড মেডেল দেওয়া হয়। সেটা প্রতি বছর সেরকম ছেলে পাওয়া যায় না। তবে আমি যে বছরের কথা বলছি, সে বছরে আমাদের এক ছাত্র সৃজন পাল সিংকে এই অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য গোল্ড মেডেল দেওয়া হয়েছিল, এবং সে কালাম সাহেবেরও খুব চোখে পড়ে যায়। কালাম সাহেব যখন আর প্রেসিডেন্ট ছিলেন না, রিটায়ারমেন্টের পর উনি দিল্লিতেই ছিলেন, এবং তখন উনি সৃজনকে উনি ওনার কাছে নিয়ে গিয়েছিলেন এবং ওনার অ্যাডভাইসার পদে ওকে নিয়োগ করেছিলেন। তো সৃজনের সাথে কালামের খুবই যোগাযোগ, খুবই ঘনিষ্ঠতা। ও কালাম সাহেবের সাথেই লাঞ্চ খেত, ডিনার খেত, ওখানেই গল্প করতো, ওনারই কাজকর্মগুলো করে দিত। অন্যদিকে সৃজনের সাথে আমারও একটা ভালো সম্পর্ক ছিল, কারণ আমি মাঠে ঘাটে যখন যেতাম তখন আমি সৃজনকে মাঠে ঘাটে নিয়ে যেতাম, কারণ ছেলেটি মাঠে ঘাটে গিয়ে লোকজনের সাথে আলাপ জমিয়ে অনেক গভীর তথ্য আমাকে বের করে এনে দিত। এই জন্য আমি ওকে খুব পছন্দ করতাম। তো সৃজন আমাকে একদিন বলল, স্যার, আপনি বড় লুকিয়ে থাকতে পছন্দ করেন, আপনি চলুন না একদিন ডক্টর কালামের সাথে একটু আপনার আলাপ করিয়ে দিই। তাই বললাম যে তুমি বলছো যখন, ঠিক আছে যাব, তুমি একটা অ্যাপয়েন্টমেন্ট করো। তো ও একটা অ্যাপয়েন্টমেন্ট করে দিল আমার সাথে। ডক্টর কালামের অ্যাপয়েন্টমেন্ট দিল্লিতে 15 মিনিটের জন্য, একটা সন্ধেবেলা, যে সন্ধেবেলা ওনার সাথে 15 মিনিট দেখা সাক্ষাৎ করে আমি আবার আহমেদাবাদ ফিরে আসবো রাতের ফ্লাইটে। তো কালাম সাহেবের সাথে পরিচয় হওয়ার পর উনি আমার সম্বন্ধে সমস্ত কিছু জানলেন, আমার বাড়ির খবর, আমার ভাই বোনদের খবর, আমার মায়ের খবর, সব খবর উনি খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করলেন, এবং জিজ্ঞেস করে উনি আমি কি কাজ করি, কি দেখছি, কি দেখতে পাচ্ছি এই দেশ সম্পর্কে, সেগুলো জিজ্ঞেস করলেন। করতে করতে ওনার এত পছন্দ হয়ে গেল আমার গল্প শুনে, উনি আর ছাড়তে চান না আমাকে। আমি তো খুব মুশকিলে পড়ে গেলাম, কারণ আমাকে ফ্লাইট ধরতে হবে। সৃজন দরজার সামনে দাঁড়িয়ে আছে, সৃজন আমাকে ইশারা করছে, কিন্তু আমি কিছু করতে পারছি না, বলতে পারছি না। প্রথম আলাপে আমি বলি কি করে এত বড় মানুষকে? তখন সৃজন এসে
আমাকে উদ্ধার করলো, বললো স্যার আজকে ছেড়ে দিন, স্যার না হলে তার ফ্লাইটটা মিস করে যাবেন। তো আমি সেদিনের জন্য আহমেদাবাদে ফিরে গেলাম। কিন্তু কালাম সাহেব কি করলেন, 7 দিনের মধ্যে উনি আমার সাথে দেখা করার জন্য আহমেদাবাদে আসার প্রস্তাব দিয়ে একটি চিঠি দিলেন যে উনি আমার সাথে 7 দিনের মধ্যেই দেখা করতে আসছেন। আমি দেখলাম খুব বিপজ্জনক, তার কারণ আমার সাথে দেখা করতে আসছেন, এটা আমার পক্ষে আমার আনন্দের কথা, কিন্তু আমার খুব বিপদেরও কারণ। কারণ ইনস্টিটিউটের ডাইরেক্টর আছে, আরও নামি নামি প্রফেসর আছে, তাদের কাছে না এসে আমি কি একজন, আমার কাছে উনি আসছেন দেখা করতে, এটা তো আমার পক্ষে খুব খারাপ লক্ষণ, খারাপ বিপদে পড়ে যাব, অনেকের বিরাগ ভাজন হয়ে যাব। তো আমি কায়দা করে সেটাকে অন্যভাবে সাজিয়ে ফেললাম। আমি তখন ছিলাম একটা বিভাগের চেয়ারম্যান। আমি তখন লোকেদের কাছে বললাম, ডাইরেক্টরকে একটু বললাম যে আমি তো ওই বিভাগের চেয়ারম্যান, সেজন্য উনি আমার কাছে আসছেন কিছু আলোচনা করতে, তো তোমরাও এসো, সেখানে সকলে মিলেই আলোচনা করা যাবে। তো সেদিন ডক্টর কালামের সাথে অনেকক্ষণ আলোচনা হয়েছিল। সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উনি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। গুজরাট এমনই একটা স্টেট, এমনই একটা রাজ্য যেটা দীর্ঘদিন ধরে অনেক ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে। তো সেই গুজরাটে কৃষি, গুজরাট কৃষির জন্য খুব বিখ্যাত নয়, কিন্তু গুজরাটে কৃষির উন্নয়নের হার অত্যন্ত বেশি, এটা আমরা জানি, কিন্তু এটা নিয়ে আমরা কেউ বেশি উচ্চবাচ্য করিনি। কালাম সাহেব আমাদেরকে ধরলেন যে পৃথিবীর ইতিহাসে গুজরাটের যা কৃষির উন্নতি তা তো পৃথিবীর অন্য কোথাও হয়নি। এ কথাগুলো তোমরা বলছো না কেন? তোমরা কি বলতে ভয় পাচ্ছ? আমরা বললাম না স্যার, সেরকম কিছু নয়, আপনি যদি চান আমরা এটা নিয়ে একটা লেখা তৈরি করতে পারি। তিনি বললেন এটা আমি চাই যে তোমরা একটা লেখা তৈরি করো। তখন আমি এবং আমার এক বন্ধু অধ্যাপক দুজনে অগ্রণী হয়ে আমরা 6 মাসের মধ্যে একটা বই তৈরি করে দিয়েছিলাম, যে বইটা ম্যাকমিলান, বিখ্যাত ম্যাকমিলান কোম্পানি তারা ছেপেছিল, এবং সেই বইটার এত ডিমান্ড যে সেই বইটা আর পাওয়াও যায় না। আমার কাছে কিছু কপি আছে অবশ্য। তো সেইটাতে আমি কারণগুলো দেখিয়েছিলাম, বা আমরা কারণগুলো দেখিয়েছিলাম যে কি কারণে গুজরাটে এত কৃষির উন্নতি হয়েছে। অর্থাৎ এই কারণগুলো দেখলেই বোঝা যাবে যে দেশের অন্যান্য রাজ্যে কেন হয়নি। তার কারণটা হচ্ছে যে ওই কারণগুলো সেখানে কাজ করছে না। তো এইটা হচ্ছে কালাম সাহেবের এই ধরনের একটা চিন্তা। দেশকে উনি এতই ভালোবাসতেন যে এটাই ছিল ওনার অত্যন্ত চিন্তার বিষয়। এবং প্রথম আমি যেদিন ওনার সাথে সাক্ষাৎ করতে যাই, সেদিনই উনি গল্পের ছলে আমার কাছ থেকে একটা গল্প বের করেছিলেন। আমি মহারাষ্ট্রের কোলাপুরের 30 কিলোমিটারের মধ্যে বার্নানগর বলে একটা জায়গা আছে, সেটা হচ্ছে একটা ব্লক, ব্লকের হেড অফিস, তার বেশি নয়, ডিস্ট্রিক্ট হেড অফিস নয়। সেইখানে এক নেতা জন্মগ্রহণ করেছিলেন, তার নাম হচ্ছে তাতা সাহেব কোরে। তো তিনি তার আশেপাশের 100টি গ্রামকে কেন্দ্র করে এমন উন্নয়নের একটা জোয়ার এনেছিলেন, যেটা আমার জীবনে দেখা শ্রেষ্ঠ উন্নয়নের কাজ। সেটা আমি ডক্টর কালামকে সেদিন গল্পটা বলেছিলাম। ডক্টর কালাম আমাকে বলে ফেললেন, সমর আমি তোমার সাথে যাব, তুমি কি আমাকে নিয়ে যাবে? তো আমি যে বার্নানগরের কথা বলেছিলাম,
তাদের সাথে আমার খুবই ঘনিষ্ঠতা। আমি বছরে সেখানে প্রায় দুবার করে যাই, কারণ আমাকে যে দুই অধ্যাপক পাঠিয়েছিলেন তাদেরকে আমি আমার গুরু বলে ভাবতাম, এবং তারা আমাকে বলেছিলেন যে সমর, এটা হবে তোমার হজ যাত্রা। মুসলিম লোকেরা তারা হজ তীর্থ করতে যায়, তো এটাও আমার নাকি হবে হজ যাত্রা। কারণ এই বিষয়ে ভালো জানতে গেলে এটাই হচ্ছে প্রকৃষ্ট জায়গা। তো আমি সত্যিকারের গিয়ে দেখলাম যে এটা হচ্ছে সেটাই তীর্থস্থানের মতো। তারপর আমি বছরে প্রায় দুবার তিনবার করে যেতাম। তো যাই হোক, আমি তাদেরকে খবর দেওয়ার পর তারা অত্যন্ত খুশি, এবং ডক্টর কালাম তার নির্দেশ মতো, সমর আমি যাচ্ছি, কিন্তু আমি যেন নেমেই তোমাকে দেখতে পাই। সুতরাং আমি আর আমার ছাত্র সৃজন আগের থেকে গিয়ে সেখানে বসে থাকলাম। ডক্টর কালাম হাজির হলেন, এবং ডক্টর কালাম হাজির হয়ে সেখানের প্রত্যেকটি জায়গাতে যাতে ঘোরানো যায় তার ব্যবস্থা করে দিলাম। স্বভাবতই ডক্টর কালামের মতো লোক যেখানে এসেছেন, সেখানে বহু লোক ডক্টর কালামের পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য ব্যগ্র। তো আমি দেখলাম সেখানে আমার পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, কারণ আমি ছবি তোলাতে একেবারেই ব্যগ্র নই। তো আমি এই কাজটা করলাম। উনি এই জায়গাটা দেখে পরে যে জায়গায় যাবেন আমি সেখানে আগে আগে এগিয়ে যাচ্ছিলাম, গিয়ে সেখানের আয়োজনটা লক্ষ্য করছিলাম। আবার উনি ওখানে পৌঁছালে আবার পরের জায়গাটায় যাচ্ছিলাম। তো ডক্টর কালাম সেটা লক্ষ্য করেছেন যে আমাকে উনি দেখতে পাচ্ছেন না। তখন সৃজন এসে আমাকে বলল, স্যার, কালাম সাহেব লক্ষ্য করেছেন যে আপনি কিন্তু ওনার পাশে নেই। উনি বলছেন যে সমর কিন্তু আমার গাড়িতে আমার পাশে বসবে। তো ঠিক আছে, আমি ওনার পাশেই বসলাম। তখনও ওনার দু তিনটে জায়গা দেখতে বাকি। আমাকে গাড়িতে বসিয়ে যে জায়গাটায় ওনাকে নিয়ে গেলাম সেটা হচ্ছে বার্নানগরের যে সমবায়ের মাধ্যমে তারা যে উন্নয়ন করেছে তার অফিস ঘর। সেই অফিস ঘরটা একেবারে ভারতবর্ষের পার্লামেন্টের আদলে ওই শ্বেত পাথর দিয়ে তৈরি করা। তো কালাম সাহেব আমাকে দেখে বললেন, সামনে তো দেখছি ইন্ডিয়ান পার্লামেন্ট হাউস। আমি বললাম, না স্যার, এটা পার্লামেন্ট হাউস নয়, তবে পার্লামেন্ট হাউসের মতো। এর পিছনের গল্পটা হচ্ছে এই যে এখানকার নেতা দাতা সাহেব করে, তিনি প্রথমে শুরু করেছিলেন একটি চিনি কল তৈরি করে। চিনি কলটাতে সাকসেসফুল হওয়ার পর সেই পয়সা থেকে উনি কি করলেন, উনি একটা বড় ডেয়ারি করে সেই ডেয়ারির দুধ বম্বে শহরে, দিল্লি শহরে পাঠানোর চেষ্টা করলেন, যাতে যাদের আখ চাষ করার মতন জমি নেই অথচ বাড়িতে দু চারটে গরু রাখতে পারে, তারাও উপকৃত হবে। তারপরে যারা মুরগি পালন করতে পারে তাদের জন্য উনি পোলট্রি কোঅপারেটিভ করে দিলেন। এরপর উনি একটার পর একটা কাজ করে সেখানে স্কুল, কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, মিলিটারি একাডেমি, সমস্ত কিছু সেখানে উনি তৈরি করে দিয়ে গেছেন। এবং এই যে মানুষটা যখন এতটা নাম করে ফেলেছেন, তখন কংগ্রেস সরকারের ইচ্ছে হলো যে এই লোকটাকে তো আমাদের দলে আনা দরকার, এবং একে আমাদের দলের একজন এমপি করে রাজ্যসভায় সাংসদ করা দরকার। তাতা সাহেব করেকে সেই প্রস্তাবটা দেওয়া হলো। তাতা সাহেব করে যারা প্রস্তাব নিয়ে এসছিল তাদের কাছে হাত জোড় করে বললেন, দেখো, আমি গাঁয়ের লোক, আমি গাঁয়ে পায়ে হেঁটে আমি এখানে সেখানে চাষিদের সমস্যাটা বুঝি,
আমি দিল্লি গিয়ে কি করব, আমি হাত জোড় করছি, আমাকে ছেড়ে দাও। তো উনি তো ছাড়া পেয়ে সরে গেলেন, কিন্তু ওনার মনে মনে একটা অন্য জিনিস ছিল। উনি মুক্তি পাওয়ার পর সমস্ত ওই 100টা গ্রামের চাষিদেরকে একত্রিত করে বললেন যে তোমাদের সমস্যার সমাধানের জন্য দিল্লি কেন যেতে হবে, তোমাদের সমস্যার সমাধান করবে তোমরা এখানেই। সেই জন্য উনি তখন প্রস্তাব দিলেন একেবারে তোমাদের পার্লামেন্টটা হবে এখানেই। তখন ফার্মার্স পার্লামেন্ট বলে উনি একেবারে ইন্ডিয়ান পার্লামেন্টের আদলে একটা ছোট আকারে ঠিক ওই রকম মডেলের একটি অফিস তৈরি করলেন, দিয়ে তার নাম দিলেন যে ফার্মার্স পার্লামেন্ট। তো আমি কালাম সাহেবকে যখন এই গল্পটা বললাম, বলে আমি জিজ্ঞেস করলাম যে স্যার এই আইডিয়াটা কিরকম, যে ফার্মারদের সমস্যা ফার্মাররাই সমাধান করবে, দিল্লি এটার সমাধান করবার কে, আপনি কি বলেন? উনি তখন আমাকে বললেন সমর, উনি ঠিকই বলে গেছে। দিয়ে উনি আমাকে নট দিয়েছিলেন এবং তারপর একটা বিশাল জনসভায় উনি শেষ বক্তৃতা করবেন। তখন উনি আমাকে ছাড়লেন না, বললেন যে সমর, তোমাকে কিন্তু আমার পাশে থাকতে হবে। সেইখানে বক্তৃতা করতে গিয়ে উনি প্রথমেই যে কথাগুলো বলে ফেললেন, আমি ভারতবর্ষের প্রেসিডেন্ট ছিলাম, কিন্তু কেউ আমাকে বলেনি যে বান্নানগরের মতো একটা জায়গা আছে এবং এই তাতা সাহেব কোরের মতো একজন মানুষ আছে যে তার নিজের জীবনে কোনো সরকারি সাহায্য না নিয়ে এতটা ডেভেলপমেন্ট করে গেছে যে যেখানে এই 100টা গ্রামে একটা বিক্রি পর্যন্ত নেই, সবাই এমপ্লয়েড। তো তারপরে আমার দিকে ঘুরে বললেন সমর, তুমি এই ভদ্রলোকের খবরটা পেলে কি করে? তো স্বভাবতই আমাকে তখন উত্তর দিতে হলো যে স্যার, যেখানেই সরকারি সাহায্য ছাড়া মানুষ নিজের চেষ্টায় কিছু করেছে সেইটা দেখার আগ্রহ আমার ছোটবেলা থেকেই। এই আগ্রহটার বশেই আমি এখানে চলে এসেছিলাম খুঁজতে খুঁজতে, সেইভাবেই আমি এর সন্ধান পেয়েছিলাম। তো ডক্টর কালাম ওখান থেকে ফিরে এসে অত্যন্ত অভিভূত। তিনি এরপরে সৃজনকে সাথে নিয়ে একটা বই লিখেছেন, টার্গেট 3 বিলিয়ন। সেখানে প্রায় 100 পাতার মতো উনি লিখে গেছেন এই বান্নানগর সম্পর্কে, কি দেখেছেন এবং কি আশ্চর্য জিনিস দেখেছেন। এবং আমাকে তারপরে যতবার দেখা হয়েছে শুধু বান্নানগরের খোঁজ খবর নিতেন এবং আমাকে বলতেন তুমি সমর, এবার আমাকে কোথায় নিয়ে যাবে বলো, সেখানকার গল্প বলো। আমি পশ্চিমবাংলা নিয়ে আমার খুব দুঃখ ছিল যে কালাম সাহেবকে অন্তত পশ্চিমবাংলায় 2-1টা জায়গায় নিয়ে যেতে পারবো না। আমি 3টে জায়গা খুঁজে রেখেছিলাম ওনার জন্য। খুব সংক্ষেপে সেই 3টে জায়গার উল্লেখ করি। তারাতলার মোড় থেকে যেদিকে কলকাতার ডক এরিয়া, খুব ডেঞ্জারাস এরিয়া এককালে ছিল, যেখানে একজন পুলিশের ডেপুটি কমিশনার তার সদল বলে সেখানে দিনের বেলায় খুন হয়েছিলেন, সেই এলাকায় একটা নোংরা জলের মাছ চাষ করার একটি সোসাইটি আছে, তাকে বলা হয় মুদিয়ালি ফিশারম্যানস কোঅপারেটিভ সোসাইটি। পরে তার নামকরণ হয়েছে নেচার্স পার্ক। তো সেই নেচার পার্কটাতে আমি বহুবার গেছি, তার সম্বন্ধে অনেক কিছু লিখেছি, সেটাও খুব একটা বিস্ময়কর কাহিনী। আমি কালাম সাহেবের জন্য এটা একটা চিহ্নিত করে রেখেছিলাম। দ্বিতীয় যে জায়গাটা আমি ওনার জন্য ঠিক করে রেখেছিলাম সেটা হচ্ছে সন্দেশখালি, যে সন্দেশখালি লোকসভা নির্বাচনের আগে কুখ্যাত হয়েছিল, কিন্তু সেই সন্দেশখালির মেয়েদের অদম্য সাহস এবং তারা
স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যম দিয়ে কিভাবে উন্নয়ন করে যাচ্ছে, এইটা দেখানোর ইচ্ছে আমার ডক্টর কালামের কাছে ছিল এবং ওনার এইটা খুব পছন্দ হয়েছিল। সেজন্য আমার আরেকটি ছাত্র অম্লানকে নিয়োগ করে সেখানকার তথ্য উনি সংগ্রহ করেও রেখেছিলেন। এটা ছিল দ্বিতীয়। আর তৃতীয় হচ্ছে, কলকাতাতে যারা বেশ্যাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন তাদের জন্য একটি সমবায় সমিতি আছে, যেটি হচ্ছে পৃথিবী বিখ্যাত। সেই সমবায় সমিতিটি স্থাপনা করেছেন একজন ডাক্তার। খুব দুঃখের বিষয়, সেই ডাক্তারবাবুর সাথে আমার প্রচণ্ড বন্ধুত্ব, ভাব ভালোবাসা হয়েছিল, কিন্তু কোভিডের সময় তিনি হঠাৎ করে মারা গেলেন। সেই তাদের সম্বন্ধে ডক্টর কালামকে আমি জানিয়েছিলাম। উনি বলেছিলেন যে সমর, আমি যাব এবং ওদেরকে আমি আশীর্বাদ করে আসব, ওদের কাছ থেকে কিছু শিখে আসব। এই তিনটে জায়গা যাওয়ার ওর ইচ্ছে ছিল, কিন্তু দুর্ভাগ্য যে আমি রিটায়ার করার কিছুদিনের পরেই উনি, যেটা হয়তো আপনারা সবাই জানেন, যে উনি শিলংয়ে গিয়ে, সেদিন সাথে সৃজন ছিল, সৃজন বলল সারাটা রাস্তা উনি রেস্ট নেননি। তখন পার্লামেন্টে একটা অরাজকতা, পার্লামেন্ট কাজ করতে পারছে না, সেটাই ওনার দুশ্চিন্তা। সেটাই ভাবতে ভাবতে গেছেন, দিয়ে বক্তৃতা দিতে গিয়ে উঠেই উনি পড়ে যান। সৃজন ভালো শক্তিশালী ছেলে, সে সঙ্গে সঙ্গে ধরে ফেলে, কিন্তু বাঁচাতে পারেনি। কালাম সাহেব সেদিনই মারা যান এবং তার ফলে আরও যে যে জায়গাতে ওনাকে নিয়ে গিয়ে, আমার উদ্দেশ্য ছিল সেই জায়গায় কালাম গেলে সেখানকার লোকেদের কাছে পরিচিত হবে এবং তারা উৎসাহিত হবে। এটাই ছিল আমার লক্ষ্য। এই হচ্ছে একটি মানুষ যাকে আমি পেয়েছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য আমি তাকে হারিয়েছি, যার কাছে খুব সহজ সরল ভাষায় দুঃখের কাহিনী বলতে পারতাম এবং সমস্ত দুঃখের কাহিনী শুনে তার প্রতিকার করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করতেন। কারণ উনি খুব গরিব পরিবার থেকে উঠে এসেছেন, সুতরাং তিনি এর মর্মটা উপলব্ধি করতেন। এইরকম মানুষ আমি আর পাইনি এবং ভারতবর্ষে এইরকম প্রেসিডেন্ট আর কেউ আসবেন কিনা আমি জানি না। এটা একটা দৈবক্রমে হয়ে গেছে। যাই হোক, আমি এটাও লিখছি আর কি, লেখা হলে আরো অনেক কিছু যোগ করবো এর সাথে, তখন আপনারা সেটা পেয়ে যাবেন। হ্যাঁ, আজকে এখানেই তাহলে থামছি। অনেক ধন্যবাদ।